এইটা লর্ডসের মাঠে আর কোনো ক্রিকেটার করে দেখাতে পারেননি। ব্র্যাডম্যান, রিচার্ডস এদের মতো বিখ্যাত ক্রিকেটাররা পারেননি। ভারতীয় দলের ম্যানেজার কিষান বেদি বলেছিলেন, আমি জানি না এরকম করেছে কেন। কপিল দেব স্পিনার এডি হেমিংস এর এক ওভারে 4টে ছক্কা মেরেছিলেন, ওই 4-6-24। এবং এই দুজনে মিলে গাঙ্গুলি এবং দ্রাবিড় ভারতীয় ব্যাটিং এর মিডল অর্ডারকে পরবর্তী প্রায় 12 থেকে 15 বছর গাঙ্গুলি টেস্ট ক্রিকেটে অন্তত বিদেশের মাঠে ধোনির সেরা টেস্ট ইনিংস গুলোর মধ্যে একটা। নমস্কার, হুইল হুইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট অ্যানালিস্ট মিস্টার কলরব রায়। কলরব দা, হুইল হুইলে আপনাকে স্বাগত। নমস্কার। গতদিন আমরা যখন লর্ডসে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে কথা বলছিলাম, লর্ডসের ইতিহাস নিয়ে কথা বলছিলাম ভারত ইংল্যান্ড ম্যাচে, সেখানে আমরা দেখেছি যে 10টা ম্যাচ ভারত এখনো জয়ের মুখ দেখেনি। ইনফ্যাক্ট আমরা বলেছিলাম, আপনি বলেছিলেন যে 1983-র 25শে জুনই লর্ডসে ভারতের সাপ মুক্তি ঘটে, শুধু বিশ্বকাপ জেতা নয়, সেই প্রথম ভারত লর্ডসের মাঠে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ জিতলো। আর তারপরের ঘটনাটা এরকম যে এরপর ইন্টারন্যাশনাল ওয়ানডে ম্যাচ বেশ কয়েকটা যেমন জিতেছে, ওয়ানডে ফাইনালও জিতেছে এখানে ভারত। এরপরে একই সঙ্গে এরপরে টেস্ট ক্রিকেটে 9টা টেস্ট ম্যাচ ভারত এখানে খেলেছে, সেখানে পারফরমেন্স যথেষ্ট ভালো, 3টে জয় এবং 2টো ড্র এই 3টে ম্যাচের, এই 9টা ম্যাচের মধ্যে, যেটা আগের তুলনায় অনেক বেটার পারফরমেন্স। এবং তার মধ্যেও কয়েকটা হারও রয়েছে। আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে এরপরে 1986 থেকে 2021 এই যে টেস্ট ম্যাচগুলো হয়েছে, তার মধ্যে ভারত যে ম্যাচগুলো হেরেছে 2002, 2011 এবং 2018, এইগুলো নিয়ে আপনি কি বলবেন? এগুলোই ভারতকে হারতে হয়েছিল কেন, বা এবং এখানে পারফরমেন্সে কেমন ছিল ভারতের? 2002 এর কথা যদি বলো, 2002-তে ভারতের হয়তো সম্ভবত টিম সিলেকশনে একটু গন্ডগোল হয়ে গেছিল। ভারত হয়তো স্পিনার হরভজন সিং কে খেলালে পারতো 3জন পেসারকে না খেলিয়ে। এটা কেউ কেউ বলেছিলেন এটা বোধহয় টিম সিলেকশনে একটা গলতি থেকে গেছিল, তো সেটা ওরকম হয়েই থাকে অনেক সময়। আর এই ম্যাচটাতে ভারতের যেখানটায় অসুবিধা হয়েছিল আমার মনে হয়, প্রথম ইনিংসে ভারত ইংল্যান্ডকে পরের দিকে, মানে নাসির হুসেনের সেঞ্চুরি আর সঙ্গে বেশ কিছু টেইলেন্ডাররা ইংল্যান্ডকে অনেকটা টেনে নিয়ে গেছিলেন, প্রায় 500-র কাছাকাছি রানে, 487 বা এরকম কিছু একটা রান হয়েছিল ইংল্যান্ড। এইটাতে ভারত চাপে পড়ে যায় এবং তারপর ব্যাট করতে নেমে ভারত শুরুটা খারাপ করেনি, কিন্তু তারপরে ভারতের বিখ্যাত পেস ব্যাটিং লাইন আপ তখন যেটা ছিল মিড অর্ডারের, সেইটাকে কায়দা করে ফ্লিনটফ, হগার্ড এবং সাইমন জোন্স, এরা 3জনে মিলে বোলিং এ কায়দা করে খানিকটা বাউন্স, খানিকটা রিভার্স সুইং তাদেরকে ভালো মতো চেপে দেয়। এর ফলে ইংল্যান্ডের অ্যাডভান্টেজ হয়ে যায়, ভারত খুব বেশি রান করতে পারেনি। ঠিক আছে, তো এইখানটাতে সম্ভবত হয়তো এরকম একটা অবস্থা ছিল যে ভারত ফলো অন করানো অবস্থায় চলে যেতে পারত, কিন্তু নাসির হুসেন সেটা করেনি। বোলারদের রেস্ট দিয়েছেন, দিয়ে পরে আবার ব্যাট করে আরো বেশ কিছু রান তুলেছিলেন। তো এইবারে ভারত যখন চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামে, তখন ভারতের ঘাড়ে 568 রানের বোঝা। এবার সেইখান থেকে ভারতের পক্ষে ফিরে আসা সম্ভব হয়নি। যদিও আগারকার কিছু রান করেছিলেন, একটা সেঞ্চুরি করেছিলেন। আগারকারের 100 রানটা মানে লর্ডসের অনার বোর্ডে যাদের নাম আছে তাদের মধ্যে, ভারতীয়দের আর কি, তাদের মধ্যে একটু আশ্চর্যজনক ভাবেই আছে, কারণ আগারকার তো ব্যাটার মূলত ছিলেন না, কিন্তু একটা সেঞ্চুরি করে অনার বোর্ডে নাম উঠে যায়। এর সঙ্গে আরেকটা ছোট জিনিস আমি বলবো, এই টেস্টের একটা সিগনিফিকেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে এটাই প্রথম টেস্ট ম্যাচ যেখানে বীরেন্দর সেহবাগ ওপেন করেন। প্রথম ইনিংসে ওপেন করে বেশ মারমুখী
80 ধরে রান করেছিলেন, খুব সম্ভবত 84 বা এরকম কিছু, 84 করেছেন 96 বলে। এবং এইটা থেকে সেহওয়াগকে আমরা ওপেনিং এ পেলাম। এবার যার পর ভারতীয় ক্রিকেটে অন্যতম উল্লেখযোগ্য ওপেনার হিসেবে সেহওয়াগের নামটা কিন্তু ঢুকে যায়। এবং এটার পেছনে যারা জানেন, বা পরে আমি সেহওয়াগের লেখাতেও পড়েছি, গাঙ্গুলিও বলেছেন, যে গাঙ্গুলি অ্যাকচুয়ালি ব্যাক করেছিলেন যে ঠিক আছে সেহওয়াগ মিডল অর্ডারে জায়গা হচ্ছে না, তোমাকে আমি ওপেনিং এ পাঠাবো, 2-4টে ম্যাচে ফেল করো, ক্ষতি নেই, তুমি খেলবে, আমি তোমাকে অ্যাডিকুয়েট চান্স দেব, তুমি দেখো সাকসেস পাও কিনা। এই ব্যাকিংটার ফল ভারতীয় ক্রিকেট পরে দীর্ঘ সময় ধরে পেয়েছে। ঠিক, এক্স্যাক্টলি। এবার একটা খুব ভালো পয়েন্ট আপনি এখানে বললেন, সেটা হচ্ছে ওই দুই স্পিনারে না খেলানোটা। এবং যদি দেখা যায় এই ট্যুরেই ভারত হেডিংলেতে যে টেস্ট ম্যাচটা যেটা, সেখানে কিন্তু দুই স্পিনারেই ভারত খেলেছিল। এর সঙ্গে আর একটা ম্যাচ রয়েছে ভারত যেটা হেরেছিল, সেটা অবশ্য 1990, কিন্তু সেটা নিয়ে আমরা পরবর্তীতে আসবো, পরে কথা বলবো। তার আগে আপনার কাছে আমি জিজ্ঞেস করবো 2011 এবং 2018 এই দুটো ম্যাচের পারফরমেন্স আপনার কি মনে হয়? 2011 গোটা সফরটাই ভারতের বাজে গেছিল। তো তার মধ্যে যেটা হয়েছিল সেটা হচ্ছে ইংল্যান্ডের প্রথমে ব্যাট করতে নেমে যেটা হয়েছিল সেটা হচ্ছে ইংল্যান্ড বড় রান করেছিল, মূলত কেভিন পিটারসনের একটা চমৎকার ডবল সেঞ্চুরি। ওইখানেই ইংল্যান্ড প্রায় 500 রান তুলে ফেলে। তো প্রবীণ কুমার লড়ে গেছিলেন বল হাতে, এবং বাকি বোলাররা কিন্তু কেউ একটা সুবিধা করতে পারেনি। আর এই ম্যাচেই সম্ভবত রাহুল দ্রাবিড় লর্ডস এর অনার বোর্ডে নিজের নাম তোলেন। এক্স্যাক্টলি। এবার ভারত লর্ডস এ রাহুল দ্রাবিড়ের সেঞ্চুরি মাধ্যমে এইখানে করে, এবং রাহুল দ্রাবিড় ছাড়া আর কোনো ব্যাটার খুব একটা সুবিধা করতে পারেননি। এবং ইংল্যান্ড ফলোঅনটা ভারত বাঁচিয়ে ফেলে। তারপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে বেশ মেরে ধরে রান তুলে ভারতকে 468 রানের টার্গেট দিয়েছে, 458 রানের টার্গেট দেয়। এবার সেখানে ভারত মানে ভেঙে পড়ে। এবং এখানে ইংল্যান্ডের বোলাররা, পেসাররা অ্যাকচুয়ালি, তারা মানে অ্যান্ডারসন এবং সঙ্গে অন্য বোলারদের মধ্যে ব্রড এবং ট্রেমলেট ছিলেন, এরা ভারতকে খুব একটা মানে স্থিতি হতে দেননি। এই 2011 বলা যেতে পারে ভারতের মানে সব মূলত ব্যাটিং ব্যর্থতা, খানিকটা বোলিং এর ব্যর্থতাও বটে, এটাই হারের পেছনে ছিল। আর 2018 ক্ষেত্রে কি বলবেন? 2018 প্রায় পুরোটাই ব্যাটিং ব্যর্থতা। আচ্ছা, 2018টা হচ্ছে একমাত্র লর্ডস টেস্ট এই পরবর্তী পর্যায়ে যেখানে ভারতীয় দলের কেউই ব্যাট বা বল হাতে অনার বোর্ডে নাম তুলতে পারেননি, অর্থাৎ 5 উইকেটও পাননি, 17 রান তো দূরের কথা, ভারত 2 ইনিংসেই 100 পেরিয়ে 200 অব্দিও যেতে পারেনি। তার মধ্যে ভারতের প্রথম, এবং এই ম্যাচটা ইনিংসে হারে সেই অ্যান্ডারসন। আর যেটা দুর্ভাগ্যজনক, খানিকটা দুর্ভাগ্যজনক না, আশ্চর্যজনক করাটাই ভালো, ভারত অল্প রানে আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের ব্যাটিং এর হাল যারা ধরেন তাদের মধ্যে জনি বেয়ারস্টোকে বাদ দিলে ক্রিস ওকস লোয়ার মিডলে ব্যাট করতেন, মূলত সিম বোলার। ক্রিস ওকসের একটা সেঞ্চুরি করে ভারতের ঘাড়ে প্রায় 450 রানের বোঝা তুলে দেয়। সেখানে বোলারদের ব্যর্থতার কথাও বলতে হবে আর কি, ব্যাটিং ব্যর্থতা আগে বলেছি। তো এই গেল 3টে হারের ইতিহাস, খুব সংক্ষিপ্ত গল্প। ঠিক। আর একটা হার রয়েছে, সেটা 1990-তে, সেটা আসবো আমরা। তার আগে জিজ্ঞেস করবো আপনাকে, ভারতের প্রথম টেস্ট জয় লর্ডসের মাটিতে 1986, কেমন সেই স্মৃতি? সেটা কিন্তু এটা কপিল দেবের অধিনায়কত্বে ভারতের প্রথম টেস্ট জয় বিদেশের মাঠে, লর্ডসেও প্রথম টেস্ট জয়। এবার এইটা ঘটেছিল মূলত কিন্তু টিম এফার্ট, যার একটা বড় কারণ ভারতের 3 পেসার, শর্মা, রজার বিনি এবং কপিল দেব,
এই তিনজনের সম্মিলিত বোলিং এর ধাক্কায় ইংল্যান্ড কিন্তু একেবারেই সুবিধা করতে পারেনি। আর ভারত যেটা ভালো কাজ ভারত করেছিল সেটা হচ্ছে লর্ডসের লর্ড দিলীপ বেঙ্গসারকার আবার সেঞ্চুরি করেন। মানে তিনি 3টে টেস্ট খেলেছেন লর্ডসে, 3টেতেই 3টে সেঞ্চুরি। এইটা লর্ডসের মাঠে আর কোনো ক্রিকেটার করে দেখাতে পারেননি। ব্র্যাডম্যান, রিচার্ডস এদের মতো বিখ্যাত ক্রিকেটাররা পারেননি। ব্র্যাডম্যান 4বার খেলেছেন, রিচার্ডসও বোধহয় 4বার কি 5বার লর্ডস টেস্ট খেলেছেন, কিন্তু ওইখানে বেঙ্গসারকার এগিয়ে। তবে বেঙ্গসারকারের সাহায্য করেছিলেন জিমি অমরনাথ, 60 ঘরে রান করেছিলেন, প্রায় 70-এর কাছাকাছি। তো সব মিলিয়ে এবার যেটা বেশ আমি বলবো পোয়েটিক জাস্টিস, ভারত 5 উইকেটে জেতে এবং উইনিং হিটটা কপিল দেব মারেন। আচ্ছা, 10 বলে 23 রান পিটিয়ে কপিল দেব 4টে 4 একটা 6 ভারতকে জয়ের রাস্তায় এনে দেন সেই কপিল দেব। হ্যাঁ অবশ্যই, মানে ব্যাটার কপিল দেব। হ্যাঁ বলুন। ম্যান অফ দ্য ম্যাচও কপিল হয়েছিল ওটাতে, কারণ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বোলিং এ শুরুতে কপিল দেব একটা রীতিমতো ধাক্কা দিয়েছিলেন, যার জন্য ইংল্যান্ড মানে বড় টার্গেট দিতে পারেনি ভারতকে। আচ্ছা, আর কপিল দেবের নাম মানে ব্যাটসম্যান কপিল দেবের নাম লর্ডস এর অনার বোর্ডে নেই, কিন্তু এই ম্যাচে আপনি একটা বললেন যে শেষে একটা ক্যামিও খেলে তিনি ম্যাচটাকে শেষ করেন। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ ছোট ইনিংস বলবো, মানে ছোট রানের দিক থেকে হয়তো রানের সংখ্যার বিচারে সেঞ্চুরি নয় যেহেতু, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস তিনি খেলেন এর পরের লর্ডস টেস্টে 1990। ভারত হেরে গেছিল এই টেস্টটা, কিন্তু ভীষণ ঘটনাবহুল একটা টেস্ট। এই টেস্টটা নিয়ে আপনার স্মৃতি? 1990 এর বেশ কয়েকটা ঘটনা আছে। প্রথম ঘটনাটা হচ্ছে গ্রাহাম গুচের 333 রান। অ্যাকচুয়ালি 333 নয়, 333 প্লাস 123, দুই ইনিংস মিলিয়ে 456 রান গ্রাহাম গুচ করেছিলেন। এবং প্রথম ইনিংসে 333টার মধ্যে একটা ছোট্ট সাহায্য ভারত করে ফেলেছিল। 36 রানের মাথায় গ্রাহাম গুচের ক্যাচ ফেলেছিল উইকেটটুকু কিরণ মোরে। আচ্ছা, এবার এইটা তারপর বাকিটা গুচ ইতিহাস বানিয়ে ফেলেন। সেই ইতিহাসের জন্য একটা বড় ব্যানার এখনো লর্ডসের গেটের সামনে হয়তো লাগানো আছে। লর্ডসের মাঠে হাইয়েস্ট সিঙ্গল ইন্ডিভিজুয়াল ইনিংসের স্কোর। তো একই সঙ্গে বোধহয় কোনো টেস্ট ম্যাচে কোনো একজন ব্যাটারের করা সর্বোচ্চ রানও এটাই, 333 প্লাস 126, 456 রান দুই ইনিংস মিলিয়ে এইখানে গ্রাহাম গুচ করেন। তো এইবারে তার সঙ্গে সেঞ্চুরি করেছিলেন আরো দুজন ব্যাটসম্যান। আরো দুজনের মধ্যে আমি একটু জাস্ট নামটা দেখে নিই আপনার। হ্যাঁ, রবিন স্মিথ এবং অ্যালান ল্যাম্ব। 4টে উইকেট খুইয়ে ইংল্যান্ড 653 রান করে। এইখানে মজা হচ্ছে টসে জিতে অধিনায়ক আজহার কিন্তু ব্যাট করতে না চেয়ে ফিল্ডিং করতে চেয়েছিলেন। চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ইংল্যান্ডের সেবারের সামার ছিল বেশ ড্রাই সামার। এবার এইটাকে কেন করেছিলেন আজহার সেটা নিয়ে অনেক রকম থিওরি আছে। মাইক ব্রিয়ারলি বলছিলেন যে আজহার অ্যাকচুয়ালি নিজের ব্যাটিং এর দলের উপর ব্যাটিং এর উপরে তুলনামূলকভাবে ইয়াং ব্যাটিং টিম ছিল, সেখানে খুব একটা ভরসা ছিল না। আর ম্যানেজার সেইবারের ইংল্যান্ড টিমের ম্যানেজার, ভারতীয় দলের ম্যানেজার কিষান বেদি বলেছিলেন আমি জানি না এরকম করেছে কেন। ইনফ্যাক্ট ম্যাচের শেষে যে প্রেস কনফারেন্সে কিষান বেদি এই সিদ্ধান্তটাকে তুমুল সমালোচনা করেছিলেন। আচ্ছা, এইটা হচ্ছে 1990 সালে এই মানে টিমের কোচ বা ম্যানেজার, সেই সময় বোধহয় ম্যানেজার বলা হতো, ম্যানেজার ছিল তখন, কোচিং এর ব্যাপারটা আসেনি সেভাবে। তো এটা একেবারে, এবং কিষান বেদি যখন মুখ খুলতেন অবশ্যই আগল রাখতেন না, একদম সেটা একটা হয়েছিল। তবে ভারতের তরফ থেকে বলবার মতো ছিল, লর্ডসের সেই অনার বোর্ডে ভারতের তরফ থেকে সেবারে দুজন নাম তুলেছিলেন, দুজনেই ব্যাটার। একজন রবি শাস্ত্রী, সেঞ্চুরি করেছিল ওপেন করে, টিপিক্যাল শাস্ত্রী ইনিংস, শাস্ত্রীয় ধরনের খেলা আর কি। আর একটা ইনিংস যেটা খেলেছে অধিনায়ক আজহার হয়তো ভুল করেছিলেন সিদ্ধান্ত নিতে টসের পর, কিন্তু ব্যাটিং এ আজহারের একটা 121 রানের ইনিংস, 121 হবে 121, সেই ইনিংসটা কিন্তু
এখনো লর্ডসের মাঠের ইনিংস গুলোর মধ্যে একটা সেরা ইনিংস বলে বিবেচিত হয়, যেভাবে আজহার খেলেছিলেন। মানে আজহার ফর্মে থাকলে কিভাবে খেলতেন, যারা আজহারের ব্যাটিং আমরা দেখেছি তারা জানি, সেটা খেলেছিলেন। আর এর সঙ্গে জমিয়ে দিয়েছিলেন কপিল দেব। এক্স্যাক্টলি। ফলোঅন এড়ানোর জন্য ভারতের তখন 24 রান দরকার, হাতে একটা উইকেট। শেষ ব্যাটসম্যান নরেন্দ্র হিরওয়ানি, প্রায় চন্দ্রশেখরের চেলা ব্যাটিং হিসেবে দেখলে। তো উল্টো দিকে এসছে কপিল দেব, স্পিনার এডি হেমিংস এর 1 ওভারে 4টে ছক্কা মেরেছিলেন। ওই 4-6-24, এবং মোটামুটি সবগুলোই হয় বোলারের মাথার উপর দিয়ে, না হয় লং অফ বা লং অনের উপর দিয়ে। স্ট্রেট ব্যাটে 6, বেশিরভাগই স্ট্রেট ব্যাটে 6, 4টে 6 মারলে ফলোঅনটা ভারত এড়িয়ে গেল। ঠিক 24 রান দরকার, 24 রানই হলো। তারপরে উল্টো দিকে হিরওয়ানি পরের ওভারে আউট হয়ে গেলেন। কপিল নট আউট ছিলেন 77 রান করে। তুমি বোধহয় এই ইনিংসটার কথাই বলছিলে, যে এটা কিন্তু এই জিনিস লর্ডসের মাঠে তো বটেই, আরো খুব বেশি বোধহয় আর কোনো ক্রিকেটের মাঠে এরকম হয়নি যে 1 ওভারে এরকম 4টে ছক্কা দিয়ে ফলোঅন বাঁচানো। আমরা গত প্রোগ্রামে বলেছিলাম যে একটা ম্যাচে কপিল দেব 5 উইকেটও নিয়েছিলেন এবং 89 রানও করেছিলেন, সম্ভবত 79 সফরে বা 82, আমি 82। সেদিনও কপিলের সামনে সুযোগ ছিল ব্যাটার হিসেবে অনার বোর্ডে নাম তোলার। সম্ভবত এই 1990-এও ব্যাটার কপিল দেবের সামনে সুযোগ ছিল অনার বোর্ডে নাম তোলার। এরপর 1996 বাঙালির অতি প্রিয় টেস্ট ম্যাচ। এবারের মতো এবারেও যেমন সফর শুরু হচ্ছে 20শে জুন, সেবারেও 20শে জুন থেকেই শুরু হয়েছিল লর্ডস টেস্ট 1996। 96 যেটা হয়েছিল ভারতের, সেই ম্যাচটাতে ভারতের 3 জন খেলোয়াড় মোটামুটি দীর্ঘস্থায়ী একটা ইনভেস্টমেন্টে শুরু হয়েছিল। দুজন অর্ডার বোর্ডে নাম তুলেছিলেন, আর একজন অল্পের জন্য পারেননি। সৌরভ গাঙ্গুলি 131, মানে যেটা নিয়ে পরে একটা প্রোগ্রাম হয়, আমি দেখেছিলাম স্টার স্পোর্টস বা কেউ করেছিল মনে নেই, গাঙ্গুলি অ্যাট লর্ডস বলে। সেটা রাহুল দ্রাবিড় নামটা তুলতে পারেননি অল্পের জন্য 5 রানে। আচ্ছা, এই দুজনে মিলে গাঙ্গুলি এবং দ্রাবিড় ভারতীয় ব্যাটিং এর মিডল অর্ডারকে পরবর্তী প্রায় 12 থেকে 15 বছর, গাঙ্গুলির ক্ষেত্রে 12 বছর, দ্রাবিড়ের ক্ষেত্রে প্রায় 15 বছর লং টার্ম সার্ভিস দিয়ে গেছে। অবশ্যই সচিন তেন্ডুলকারের জুড়ি হিসেবে অল্প কিছুদিন বাদে ভিভিএস লক্ষ্মণ আসে। তাই ভারতের সেই প্যাক 4 এর ফরমেশনে একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হচ্ছে এই ম্যাচটা। এক্স্যাক্টলি। দুজন একসঙ্গে নামলেন, আর একজন নিয়ে লর্ডসের অনার বোর্ডে নাম তুলেছিলেন এবং আরো বেশ কিছুদিন খেলেছিলেন, ভারতীয় দলকে ভালো সার্ভিস দিয়ে গেছিলেন। তিনি হচ্ছেন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। 5 উইকেট নিয়েছিলেন, নিয়ে অনার বোর্ডে নাম তুলেছিলেন। তো এইখানটা আমি বলবো ভারত ম্যাচটা ড্র হয়েছিল, কেননা ম্যাচের দ্বিতীয় ইনিংস এর পর ভারত ব্যাট করার দরকারই পড়েনি, কেননা ম্যাচটা শেষ হয়ে গেছিল। রান উঠেছিল স্লো তুলনামূলক ভাবে। আর এখানে আরেকটা ছোট্ট জিনিস আমি বলি, এই ম্যাচটাতে আমরা তো আম্পায়ারদের নিয়ে খুব একটা আলোচনা করি না, মানে ভুল ডিসিশন দিলে করি, অবশ্যই না হলে করি না। স্টিভ বাকনারকে গালাগালি দিই, ড্যারেল হেয়ারকে গালাগালি দিই, কিন্তু এই ম্যাচে আন্তর্জাতিক স্তরের থেকে বিদায় নিয়েছিলেন, শেষ টেস্ট খেলিয়েছিলেন বিখ্যাত আম্পায়ার ডিকি বার্ড। 1973 সালে যিনি শুরু করেন আম্পায়ারিং এর কেরিয়ার টেস্ট ম্যাচে, 96 এটা ছিল ডিকি বার্ডের এটা শেষ টেস্ট। সো গাঙ্গুলি এবং দ্রাবিড়ের টেস্ট জীবন শুরু, আম্পায়ার ডিকি বার্ডের টেস্ট জীবন শেষ। এটা আর একটা উল্লেখযোগ্য ব্যাপার এই লর্ডসের 96 টেস্ট। অবশ্যই অবশ্যই একদম। এরপর 2002 নিয়ে আমরা আগেই কথা বলেছি। তারপরে ভারতের যে টেস্টটা হারেনি সেটা অবশ্যই 2007। এবারেও ড্র, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ড্র। 2007-এও ড্র। এবার এই ড্রটা উপলক্ষে যেটা আমার কাছে মনে হয় আর কি, সেটা সবচেয়ে বেশি করে মনে পড়ছে, সেটা হচ্ছে যে 2007-এ ভারতীয় দলের এই ম্যাচটাতে পারফরমেন্সের দিক থেকে
আমি একজনের কথা সবচেয়ে বেশি মনে পড়ে, সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। আচ্ছা, টেস্ট ম্যাচে ধোনি এবং ব্যাটিং, মানে এবং মেলানো একটু তাও মুশকিল। বিদেশে, মানে সেনা কান্ট্রিতে। বিদেশের মাঠে ইংল্যান্ডে হুম। এই ম্যাচটা কিন্তু ভারত হারেনি, তার পেছনে একটা অন্যতম বড় কারণ চতুর্থ ইনিংসে চাপের মুখে ভারতের হাতে 380 রান করার প্রয়োজন ছিল। এবার এইটাতে কিন্তু 4 সেশনে ধরে খেলায় এইখানটায় ভারতের একটা সময় উইকেট পড়ে গেছিল। এবার এইটা থেকে ম্যাচটাকে বাঁচিয়েছিলেন একটা আনইউজুয়াল ইনিংস, মানে আনইউজুয়াল মানে ধোনির ক্ষেত্রে সেটা আনইউজুয়াল। এবং তাও ধোনিকে 2007 সালের ধোনি। 2007 সালে ধোনি, যার এটা প্রথম ইংল্যান্ড সফর, তিনি এবং তখন মারকুটে ব্যাটসম্যান হিসেবেই ধোনি পরিচিত ছিলেন টেস্ট ম্যাচে। অবশ্যই। তিনি একটা 76 রানে নট আউট ইনিংস খেলেছিলেন এবং চরিত্র বিরোধী innings একেবারে। টেলেন্ডারদের নিয়ে, এমনকি শেষের দিকে শ্রীশান্তকে নিয়ে 5 ওভার ঠেকিয়ে রেখেছিলেন। তারপরে বৃষ্টি এসে যায়, খেলাটা আর হয়নি। এবার এইখানে এই ধোনির ইনিংসটা কিন্তু আমার মতে টেস্ট ক্রিকেটে, অন্তত বিদেশের মাঠে, ধোনির সেরা টেস্ট ইনিংস গুলোর মধ্যে একটা, যেখানে উনি কমপ্লিটলি গিয়ার চেঞ্জ করে খেলেছিলেন এবং ভারতকে ম্যাচের হাত থেকে, পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। এইটা এখানে একটা বিশাল বড় ব্যাপার। এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার মনে হয় এটা থেকে, যে ধোনির মতো ব্যাটার, 2007 সালের ধোনির মতো ব্যাটার যেভাবে, যে ভঙ্গিমায় এই ইনিংসটা খেলেছিলেন, এবং এই যে যেটা আপনি বললেন গিয়ার চেঞ্জ করে ব্যাটিং, আমার অন্তত সাম্প্রতিক অতীতে, মানে গত 1 বছরে গোটা দুয়েক টেস্টের কথা মনে পড়ছে যেখানে এই ধরনের ইনিংস খেললে ভারত হয়তো গোটা দুয়েক টেস্ট ম্যাচ হার বাঁচাতে পারত। কিন্তু আহ, এখন এই ধরনের ইনিংসকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। এখন অন্য ধরনের ক্রিকেটের কথা বলা হয়, এটা বোধহয় খানিকটা দুর্ভাগ্যজনকই। আর একজনও ভালো পারফর্ম করেছিলেন বোধহয় সেই ম্যাচে, মানে অনার বোর্ডে নাম তুলেছিলেন। আরপি সিং, পেসার আরপি সিং, মানে প্রসঙ্গত বলি, লর্ডসের অনার বোর্ডে ভারতীয় সব বোলাররা নাম তুলেছেন, তাদের মধ্যে অনেক অখ্যাত বোলার আছে, তুলনায় অখ্যাত, ঠিক ঠিক। যেমন আরপি সিং, বা আগে প্রবীণ কুমারের নাম বলেছি আমি, হ্যাঁ। তারপরে পরবর্তীকালে ভুবনেশ্বর কুমার, মানে এরকম কয়েকজন নাম তুলেছেন যারা কিন্তু বোলার হিসেবে সেরকম মানে খ্যাতি নেই। চেতন শর্মা এর আগে চেতন আমরা শর্মা, কথা বলেছি। তো এরকম যারা আছেন আর কি, তো এদের ক্ষেত্রে এটা একটা অদ্ভুত ব্যাপারই বলা যায়। জানি না লর্ডসের পরিবেশ, আবহাওয়া, উইকেট এদেরকে তাদের কেপেবিলিটি থেকে ছাড়িয়ে পারফর্ম করতে সাহায্য করেছিল কিনা। এরপর আমি চলে আসবো 2014 লর্ডস টেস্ট, আবার ভারতের জয়। দেখো, এই জয়টার পেছনে প্রথম ইনিংসে, ভারতের প্রায় 300-র কাছাকাছি রান তোলার পেছনে হাত ছিল অজিঙ্ক্য রাহানের। এইখানে ভারত আর কি প্রথম ইনিংসে প্রায় 150-র মধ্যে 7টা উইকেট পড়ে গেছিল। সেইখান থেকে টেল এন্ডারদের নিয়ে প্রায় ডবল রান, মানে রানটাকে প্রায় ডবল করেন, প্রায় 295 বা এরকম কিছু একটা ভারত রান করেছিল। সেটার পেছনে রাহানের একটা 103 রানের ইনিংস, আর সঙ্গে সমর্থন পেয়েছিলেন লোয়ার অর্ডার ব্যাটার, এরা মিলে ভারতকে প্রায় 300 রানের পুঁজি দিয়ে দিয়েছিলেন। এবার এইটা আর কি, তারপরে ভারত সেইখান থেকে ম্যাচটাকে কন্ট্রোল নেয়। এবার দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং কিন্তু ভালো হয়েছিল, অনেকেই 50-এর ঘরে রান করেছিলেন। মুরলী বিজয়, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, এরা মিলে ভারতকে, সব মিলিয়ে ভারতকে কিন্তু একটা ভালো অবস্থায় পৌঁছে দেন। এইবারে প্রথম ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে 319 রান চেস করতে গিয়ে ফোর্থ ইনিংসে, এইখানে কিন্তু ইংল্যান্ড মোটামুটি খারাপ যাচ্ছিল না, 70 রানে 1 উইকেট। কিন্তু এই ম্যাচটাতে ভারতের তরফে লর্ডসের মাঠে সম্ভবত সবচেয়ে বিধ্বংসী বোলিং আজ পর্যন্ত যা হয়েছে সেটা করে দেখান ইশান্ত শর্মা। 74 রানে 7 উইকেট নেন
লাস্ট দিন লাঞ্চের ঠিক আগে থেকে লাঞ্চের একটু পরে এই যে সময়টাতে ইশান্ত শর্মা ইংল্যান্ডের ব্যাটিং এ মানে মিডল অর্ডারটাকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেন। ওইখান থেকে ইংল্যান্ডটা সামাল নিতে পারেনি, ভারত 95 রানে জিতে যায়। এবার এইটা কিন্তু ভারতের তরফ থেকে একটা মানে এটা টিম এফার্ট আমি বলবো। আর প্রথম ইনিংসে ভুবনেশ্বর কুমার 6টা উইকেট নিচ্ছিলেন। তো এই ম্যাচে ভারতের 3 জন অনার বোর্ডে নাম তোলেন। মানে 1996 পর আবার 3 জন একসঙ্গে অনার বোর্ডে নাম তুললেন। 1996 2 জন ছিলেন, সরি 1996 দুজন পারতো, কিন্তু এটাতে 3 জন নাম তুললেন অনার বোর্ডে। অজিঙ্ক্য রাহানে ব্যাট হাতে, বল হাতে ভুবনেশ্বর কুমার এবং ইশান্ত শর্মা। ইশান্ত শর্মা 74 রানে 7 উইকেট, লর্ডসের মাঠে ভারতীয়দের পক্ষে সেরা বোলিং। মানে আমি উইকেটের সংখ্যার দিক থেকে বলছি। লর্ডসের দুটো জয়ের গল্প শুনলাম, 1986 এবং 2014। বাকি রইল 2021 আবার জয়ের গল্প। 2021 হচ্ছে ভারতের বোধহয় টিম এফর্টের সবচেয়ে বড় উদাহরণ। কেননা এখানে ভারতের যে প্রথমে ভারত ব্যাট করে ভালো, ওপেনিং পার্টনারশিপ ফর আ চেঞ্জ, লর্ডসের মাঠে ওপেনিং পার্টনারশিপ বোধহয় এই প্রথম ভারত সেঞ্চুরি পার্টনারশিপ হলো। আচ্ছা, এল রাহুল লম্বা ইনিংস খেলেছিলেন, 129 রানের ইনিংসটা, আর তার সঙ্গে ওপেনার রোহিত শর্মা 83 রান করেছিলেন। এবং এই পার্টনারশিপ ওপেনিং পার্টনারশিপটা ভারতকে কিন্তু একটা ভালো ফুটিং দেয়। এবার বাকি কেউ কেউ আরো কিছু রান করছে, 30-40-এর ঘরে কোহলি, পূজারা, জাডেজা। তো এবার এইটার উত্তরে ইংল্যান্ড কিন্তু লিড নেয়। জো রুট একটা চমৎকার সেঞ্চুরি করেন, 180 নট আউট। এবারে তারপর ইংল্যান্ড আরো দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে নেমেছে তখন খুব বেশি রান করেনি, রাহানে এবং পূজারা ভালো রান করেছিলেন। এবার আশ্চর্যজনক ভাবে এই ম্যাচে ভারতীয় টেইল এন্ডার দুজন, শামি এবং বুমরা, এরা দুজনে মিলে প্রায় 90 রান যোগ করেন 9th উইকেটে। এইটা ছিল ক্রুশিয়াল একটা, যে এই যে রানটা চটপট করলেন তারা ভারতীয় অধিনায়ক কোহলির হাতে একটা সুযোগ এনে দিয়েছিলেন এবং কোহলি সুযোগটা কাজে লাগান। মিনিমাম 60 ওভারে 272 রান তুলতে হবে, এই পরিস্থিতিতে কোহলি ইনিংস ডিক্লেয়ার করে দেন। বলতে পারো মোটামুটি চ্যালেঞ্জিং ডিক্লারেশন। অ্যাবসলিউটলি। সেইখান থেকে কিন্তু ভারতীয় পেসাররা, 4 পেসার শামি, বুমরা, সিরাজ এবং ইশান্ত, ইংল্যান্ডকে 120 রানে ফিনিশ করে দেয়। 50 ওভারের বোধহয় একটু বেশি খেলা হয়েছিল। মানে এই যে চ্যালেঞ্জটা নিয়ে ভারত, এইটা কিন্তু বলবো অ্যাজ এ টিম এবং অ্যাজ অ্যান অ্যাটাকিং চ্যালেঞ্জিং ডিক্লারেশন, সেইটাকে ফলো আপ করে জিতেছিল ভারত লর্ডসে। এইটা কিন্তু একটা রীতিমতো উল্লেখযোগ্য ব্যাপার। ভারতের 4 পেসার মিলে ইংল্যান্ডের ব্যাটিংকে 120 রানে নামিয়ে দেওয়া, এটা অবশ্যই বড় ব্যাপার। অবশ্যই। এবং আমি এখানে টিম এফর্ট একটা কথা, এবং দ্বিতীয় কথাটা অবশ্যই ক্যাপ্টেন্সি। এই যে চ্যালেঞ্জিং ডিক্লারেশন, তার জন্য যে কারেজটা লাগে একজন ক্যাপ্টেনের, জেতার জন্য যে অল আউট যাওয়া, এটা অবভিয়াসলি ক্যাপ্টেনের ক্রেডিট যে কোনো পজিশন থেকে। অবশ্যই অবশ্যই। এবং ক্যাপ্টেনকে ব্যাক করেছিলেন তার বোলাররা, এবং সঙ্গে ফিল্ডিং তো ছিলই। অবশ্যই। অলরেডি দাঁড়ালো এই অবধি, মানে শেষ দ্বিতীয় পর্বে 9টা টেস্টে 3টে জয়, 2টো ড্র, 4টে হার। অনেক বেটার পারফরমেন্স আগের 10টা টেস্টের তুলনায়। এবং আপনি গত পর্বে একটা কথা বলেছিলেন, সেইটা আরো একবার প্রমাণিত হলো এই পর্বে এসে। সেটা হচ্ছে যে লর্ডসে ভারতীয়দের ব্যর্থতার একটা বড় কারণ ব্যাটাররা রান পাচ্ছিলেন না, ব্যাটাররা ধারাবাহিকভাবে রান করছিলেন না। এই পর্বে এসে দেখা গেল অনেক বেটার রেজাল্ট টিম হিসেবে ভারত করেছে। অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু দেখা যাচ্ছে অনার বোর্ডে যখন 6 জন বোলার নাম তুলতে পেরেছে, মানে 6বার বোলাররা নাম তুলতে পেরেছেন, সেই জায়গায় 8বার ব্যাটাররাও নাম তুলতে পেরেছে। ফলে সামগ্রিকভাবে ব্যাটিং এর উন্নতি ভারতকে এই সাফল্যটা আনতে বোধহয় অনেকটাই হেল্প করেছে। এটা অবশ্যই একটা বড় কারণ ভারতের লর্ডসে ক্রমান্বতির উন্নতি থেকে, অবশ্যই। এবার দেখা যাক এবারে কি হয়।
অবশ্যই এবার আমরা অপেক্ষায় থাকবো 2025-এ কি ফলাফল আসে। লর্ডসের এবারের টেস্টটা তৃতীয় টেস্ট। অবশ্যই তৃতীয় টেস্টটা খুব মানে গুরুত্বপূর্ণ অবস্থায় থাকতে পারে, মানে সেটা প্রথম দুটো টেস্টে যাই রেজাল্ট হোক না কেন, ভারত জিতুক এবং ভারত হোক, তৃতীয় টেস্ট কিন্তু 5 টেস্টের সিরিজ, তো তৃতীয় টেস্টটা মানে একটা হিঞ্জ পয়েন্ট, যার উপরে ভিত্তি করে সিরিজটা কোন দিকে ঝুঁকবে সেটা ঠিক হতে পারে হয়তো। ঠিক ঠিক, তাহলে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারের লর্ডস টেস্ট। সঙ্গে থাকুন উইলোর উইলের সঙ্গে, এবং উইলোর উইল আরো স্পেশাল কিছু প্রোগ্রাম আগামী দিনে নিয়ে আসছে আপনাদের জন্য ইংল্যান্ড সফরকে ঘিরে। অনেক ভালো থাকবেন কলরবদা, আশা করি খুব তাড়াতাড়ি আপনাকে অন্য কোনো অনুষ্ঠানে পাবো। ধন্যবাদ।